লাইভ শো করছে? হ্যাঁ, কি আপনি কথা বলো একবার থেকে। হ্যাঁ, শো করছে, দেখা যাচ্ছে, এটাই হচ্ছে সমস্যা। কমেন্টও অ্যাপিয়ার করছে না এখানে। নমস্কার, সকলকে স্বাগত আজকের ফেসবুক লাইভে। সুস্মিতা মুখার্জি, ওয়েলকাম। একটু কমেন্ট করতে থাকুন, তাতে আমি বুঝতে পারবো, বা একটু রিয়াক্ট করুন প্লিজ, যাতে আমি বুঝতে পারবো যে সব কিছু ঠিকঠাক আছে। কেন জানি না আমার এই প্রোফাইল থেকে লাইভ করার সময় আমার এটা শো করে না এখানে ভালোভাবে। আমাকে আইদার অন্য কোনো ডিভাইসের সাহায্য নিতে হয়, যেখান থেকে আমায় দেখতে হয়। তো আজকে তো এখানে দেখতে পাচ্ছি ল্যাপটপটাও প্রবলেম করছে, পাশে অন্য ডিভাইসগুলোও প্রবলেম করছে। যাই হোক, বুঝতে পারছেন আজকের অসময় একটা অন্য দিনে আমি আপনাদের কাছে লাইভে এসেছি। মৌমিতা দাস, ওয়েলকাম আপনাকে। আয়ুষ্মিতা, আচ্ছা, সুস্মিতা শিকদার, ওয়েলকাম আপনাকে। আচ্ছা বন্ধুরা, আজকে একটা অ্যানাউন্সমেন্ট আছে। অ্যানাউন্সমেন্ট এটা, আমি এবার থেকে এই গ্রুপের জন্য দুদিন করে লাইভ আসবো। সোমবার রাত্রি 9:30 আর বুধবার রাত্রি 9:30। বুধবার দিন আমি টোটালি সবার চার্ট প্রেডিকশন করব, আর সোমবার করে বিভিন্ন টপিক, বাস্তুর বিভিন্ন টপিক, বিভিন্ন টোটকা সহ এবং বিভিন্ন প্রতিকার সহ আমি আলোচনা করব। আজকে যেমন কিছু টোটকা দেব, কারণ বুধবার দিন গুরু পূর্ণিমা, আপনারা সবাই জানেন যে গুরু পূর্ণিমার জন্য আজকে বেশ কিছু টোটকা দেব, ঠিক আছে? যে টোটকাগুলো অর্থনৈতিক উন্নতি, অর্থনৈতিক শ্রীবৃদ্ধি এবং বাস্তু সংক্রান্ত বিশেষ এক প্রকার টোটকা, যেটা কিনা সবাইকে সহযোগিতা করবে বাস্তু দোষ নাশ করার জন্য। আর খুবই ভালো হবে আজকের জন্য। সেক্ষেত্রে আপনাদের সবাইকে বলবো যে সাথে থাকুন, যাতে আমি আপনাদের বেশ কিছু উপকারী টোটকা দিয়ে সাহায্য করতে পারি, যেগুলো আমি ইমপ্লিমেন্ট করেছি, ইমপ্লিমেন্ট করে কাজ পেয়েছি। এমন নয় জাস্ট মন গড়া কিছু বলে দিলাম, যা তা কথা বলবো না, যুক্তিসঙ্গত কথা এবং এফেক্টিভ এরকম টোটকাই বলবো। মন গড়া টোটকা হয় না, সেটা অন্তত আমি বিশ্বাস করি না। সেই জন্যই আপনাদেরকে অনুরোধ করব যে একটু ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য। প্রথমে শুরু করি একটা বিষয়, বাস্তু সংক্রান্ত একটা বিষয় দিয়ে। দেখবেন অনেকে ব্যবসা শুরু করেছেন, ব্যবসা কিন্তু রমরমিয়ে চলছে। অনেকে ব্যবসা করছেন, ব্যবসা চলছে না, একদমই চলছে না। নানা রকম চেষ্টা করেছেন, চেষ্টা করার পরেও চলছে না। আমরা আর একটা বিষয় জানি যে গোচরে সূর্য সহ প্রত্যেকটা প্ল্যানেট কিন্তু নিয়মিত রাশিচক্র প্রদক্ষিণ করছে। ডেস্টিনি জেমস কি অ্যাড আছে? হ্যাঁ, ডেস্টিনি জেমস কি অ্যাড আছে এটা গ্রুপে? সারাই করে না। তো আমরা সাধারণত কি করে থাকি, আমরা ব্যবসা চলছে না সেটাতে ডিপ্রেসড হয়ে গিয়ে থাকি, ডিপ্রেশনে চলে যায়। এটা খুব স্বাভাবিক ব্যাপার। একটা অনেক চেষ্টা করে ব্যবসা করলাম, ব্যবসা করার পরেও যদি সেই ব্যবসা চালাতে না পারি, সেই ব্যবসা ক্রমাগত লসের সম্মুখীন হয়, তাহলে অবশ্যই সেটা একটা ডিপ্রেশনের জায়গা। আমি গ্রুপটা এখানে পাচ্ছি না।
তো যাই হোক, একটু অসুবিধা হচ্ছে টেকনিক্যালি, আমি চেষ্টা করছি তবুও তোমাদের ইনফরমেশন দেওয়ার জন্য। যে বিষয়ে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে বাস্তুশাস্ত্র। অবশ্যই বাস্তুর একটা বিশেষ কারণে এই ব্যবসাগুলো চলে না বা বন্ধ হয়। প্রথম কথা, যে ডেটে উদ্বোধন করা হচ্ছে সেই ডেটে সূর্য বা রবির পজিশন গোচরে রাশিচক্রে যদি নিচস্থভাবে থাকে তাহলে কিন্তু আপনার ব্যবসা কোনোভাবে চলবে না। সরকারিভাবে নানা বাধা আসতে পারে, মানে যে কোনো জায়গা সংক্রান্ত বাধা আসতে পারে, লিটিগেশন, ঝামেলা, ঝঞ্ঝট এসে থাকে। ঠিক আছে? তো এই দোষটা কাটানোর জন্য একটা বিশেষ উপায় রয়েছে। সাধারণভাবে কি হয়, এই দোষটা কিন্তু থাকলে ব্যবসা, রেপুটেড ব্যবসা কিন্তু বন্ধ হয়ে যায়, মানে অনেক বছরের ব্যবসাও বন্ধ হয়ে যায়। তো এই দোষটা কাটানোর উপায় আমি আজকে আপনাদের বলবো, কিভাবে এই দোষটি থেকে মুক্তি পাওয়া যায়। এটা সাধারণত উদ্বোধনকালে যে পুজো হয় বা যে উদ্বোধনের যে রিচুয়ালসগুলো আমরা মানি, সেই রিচুয়ালসগুলোর সময় কি হয়, কোনো দুর্জন ব্যক্তি আইদার ওই পূজার কোনো প্রসাদ বলুন, প্রসাদী ফুল বলুন বা কিছু, সেগুলো নিয়ে কোনো তন্ত্রক্রিয়া করে দেয়। সেটা করে দেওয়ার ফলে কিন্তু আপনার ব্যবসা বন্ধের সম্মুখীন হয়, শুরুর আগেই শেষের দিকে চলে যায়। সেটাও একটা রিজন। তাহলে কি করতে হবে এর জন্য? সবার প্রথমে বাস্তু প্রতিকার করার জন্য যেটা করতে হবে, মানে রবি নিচস্থ থাকার জন্য ওই বাস্তু আপনাকে ব্যবসার উন্নতি দিচ্ছে না। তাহলে কি করতে হবে? একটা সূর্য যন্ত্রম বা সান যন্ত্র পাওয়া যায় কিনতে বিভিন্ন বড় কোনো দশকর্মা ভাণ্ডারে। তো যন্ত্রমটা একটু জেনুইন হওয়া দরকার আছে। জ্যোতিষীদের কাছে থাকে, অবশ্যই থাকে। সেখানে যদি কোনো জ্যোতিষী, আপনার যদি কোনো পার্টিকুলার কোনো জ্যোতিষী থাকেন, তিনি আপনাকে দিতে পারবেন, অথবা কোনো বড় দশকর্মার দোকানে হয়তো কিনতে পাওয়া গেলে যেতে পারে, বা বড় বাজারে কিনতে পাওয়া যেতে পারে, কলকাতার আশেপাশে যারা থাকে। সূর্যযন্ত্র রবিবার দিন সেটাকে সমস্ত নিয়ম মেনে ব্রাহ্মণ বা পুরোহিত দ্বারা সেটাকে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। প্রাণ প্রতিষ্ঠার পরে ওম ঘৃণী সূর্যায় নমঃ এই মন্ত্র জপ করে 108 বার জপ করে ওই যন্ত্রটি দোকান বা ব্যবসায়িক প্রতিষ্ঠানের পূর্ব দিকে লাগিয়ে দিন। ঠিক পূর্ব দিকে বলে লাগিয়ে দিন। প্রতিদিন ধূপ ধুনো সহযোগে সকাল এবং সন্ধ্যাবেলায় তাকে আরাধনা করুন। আরাধনা করে ব্যবসা স্টার্ট করুন। ট্রাস্ট মি, ব্যবসার উন্নতি হবেই। যদি সূর্যযন্ত্রমকে নিয়মিত সাধনা করে তবে ব্যবসা স্টার্ট করেন, আপনার ব্যবসা আগের থেকে ইমপ্রুভমেন্ট হবে। এটা একদম দায়িত্ব নিয়ে বললাম। যদি কোনো জায়গায় কোনো মনে হয় ডাউট হচ্ছে, বা মনে হয় যে না আমি যে কথাগুলো বলছি হয়তো কোথাও সন্দেহ থেকে যাচ্ছে, তাহলে অবশ্যই ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করুন। যদি কোনো সমস্যা থাকে আমি দায়িত্ব নিয়ে সেই সমস্যার সমাধান করব, এবং আমি করতে পারি, করব। একাধিক ফিডব্যাক আসছে, একাধিক মানুষকে কাজ দিয়েছি, আপনাদেরকেও দিতে পারবো। তো যাই হোক, আগামী গুরু পূর্ণিমার দিন আপনারা কিন্তু এই শুভ কাজটি করতে পারেন। এছাড়াও গুরু পূর্ণিমার দিন আমি আপনাদের জন্য বেশ কিছু টোটকা আজকে বলে দেব, যে টোটকাগুলো আপনারা করলে কিন্তু উপকার পাবেন। এখন মোটামুটিভাবে কলকাতা সারাউন্ডিংস বা ওয়েস্ট বেঙ্গলের বেশিরভাগ জায়গায় বৃষ্টিপাত হচ্ছে, তাই তো? আগামীকাল মঙ্গলবার পড়েছে, খুব একটা এফেক্টিভ দিন। তার বুধবার দিন হচ্ছে গুরু পূর্ণিমা। তার মানে মঙ্গলবার যদি কালকে বৃষ্টি হয়, আপনার এরিয়াতে বৃষ্টি যদি হয়, বৃষ্টির জল ধরে একটা কাঁচের শিশির মধ্যে ভর্তি করুন। এটা অর্থনৈতিক উন্নতির জন্য বলছি। অনেকে দেখবেন বাড়িতে অর্থ থাকে না, না মানে চারিদিক দিয়ে ইনকাম হচ্ছে, ইনকাম করে আনছেন, কিন্তু অর্থ থাকছে না।
অর্থ থাকছে না। তো অর্থ কেন থাকছে না সেইটা থেকে মুক্তি পেতে ওই ফোনটা দেখি, ফোনটা দেখি। অর্থ কেন থাকছে না সেই বিষয়, সেই জন্যই আজকে যে টোটকাটি আমি বলছি, যাদের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি হচ্ছে না, মানে অর্থ রয়েছে, ইনকাম আছে, কিন্তু অর্থ স্টে করছে না বাড়িতে, তাদের জন্য এটা খুবই এফেক্টিভ টোটকা হবে। আমি আবারও বলছি, আজকে হয়তো সময় পেলে দু একটা ডেট অফ বার্থ দেখব, কিন্তু আজকে আমি যে টোটকাগুলো দিচ্ছি গুরু পূর্ণিমা উপলক্ষে, এগুলো অনেক এফেক্টিভ হবে এবং গুরু পূর্ণিমাতে আপনারা এগুলো ইমপ্লিমেন্ট করতে পারেন, আপনাদের প্রভূত শ্রীবৃদ্ধি হবে। বর্তমানে যদি আমি বলবো না যে আপনার পুরো ভাগ্যটাকে চেঞ্জ করে রেখে দেবো, বাট আমি যেটা বলছি এটা যদি নিষ্ঠা ভরে করা যায়, এখান থেকে কিন্তু অনেক বেশি বেনিফিট পাওয়া যেতে পারে। আমি একেবারে ধরে ধরে দেখিয়ে দেবো যে কতটা ইমপ্রুভমেন্ট করা যেতে পারে যদি সঠিকভাবে টোটকা নিয়মটা ফলো করা যায়। তাহলে যাদের বাড়িতে অর্থ টেকে না, যারা অর্থ পান না, মানে আর্নিংস আছে কিন্তু স্টে করে না, তাদের জন্য আগামীকাল অর্থাৎ মঙ্গলবার দিন কোনো একটা কাঁচের শিশিতে, কাঁচের বোতলে বৃষ্টির জলটাকে ধরে রাখুন। বৃষ্টির জলটাকে ধরে রাখুন। বৃষ্টির জলটা ধরে রাখার পরে তার মধ্যে একটা তামার কয়েন ডুবিয়ে দিন পূর্ণিমার সময়, পূর্ণিমা তিথি লাগার পরে সেটা একটা তামার কয়েন ডুবিয়ে দিন তার মধ্যে। পূর্ণিমা তিথি লাগা থেকে ছাড়া পর্যন্ত এই পুরো সময়টা ওই কয়েনটা ডুবিয়ে আপনি পূজাস্থানে রেখে দিন। ন্যাচারালি পূর্ণিমাতে অনেক বাড়িতে পুজো হয়, যদি পুজো না হয় চেষ্টা করুন যে পুরোহিত দেখে পুজো করিয়ে নেওয়ার জন্য। ওই যে জলটা আপনি পেলেন, একটু বড় বোতলের মধ্যে করে ভরবেন, যাতে কি হয় ওই জলটা বেশ কিছুদিন চালাতে হবে আর কি, মানে 15 দিন 1 মাস চালাতে হবে, একটা পূর্ণিমা থেকে আর একটা পূর্ণিমা পর্যন্ত। তাহলে কি ব্যাপার হলো, বোতলের মধ্যে জলটা ভরলেন, একটা তামার কয়েন ডুবিয়ে দিয়ে, যদি তামার কয়েন পাওয়া না যায় গোল করে কাটা তামার পাত হলেও চলবে, ঠিক আছে। তামার কয়েন ডুবিয়ে দিয়ে সেই জলটা পূর্ণিমা তিথি লাগা থেকে পূর্ণিমা তিথি ছাড়ার আগের মুহূর্ত পর্যন্ত ওই জলটাকে ঠাকুরের আসনে রেখে পূজা করিয়ে নিন। তারপরে পূর্ণিমা ছেড়ে গেলে প্রতিদিন সন্ধ্যাবেলায় আবার বোতলের মধ্যে তুলে রাখুন, রেখে প্রতিদিন সন্ধ্যাবেলায় অল্প অল্প করে নিয়ে একটা হলুদ গাঁদা ফুল যদি পাওয়া যায় খুব ভালো, যদি না পাওয়া যায় কুশের যে কুশ হয় যেগুলো আর কি, সেই কুশের দিয়ে ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে সেইভাবে জলটা ছড়াতে থাকুন, এরকম করে করে ছড়াতে থাকুন, এইভাবে পুরো বাড়িটা ছড়াতে থাকুন। এইরকমভাবে আপনারা কন্টিনিউয়াস 8টা পূর্ণিমা করবেন। 8টা পূর্ণিমা মানে এক পূর্ণিমা থেকে আরেক পূর্ণিমা পর্যন্ত আপনি করছেন, যে জলটা অবশিষ্ট থাকবে সেটাকে ভাসিয়ে দেবেন বা চেষ্টা করবেন বেশি করে ছড়িয়ে দিতে ঘরের মধ্যে, সেটা উপকারে লাগবে একটা। তারপরে পূর্ণিমা ওরকমভাবে করবেন, এরকম করে 8টা পূর্ণিমা কন্টিনিউয়াস এইভাবে করতে থাকুন। ট্রাস্ট মি, আপনার যে অর্থনৈতিক শ্রীবৃদ্ধিতে অবনতি হচ্ছিল বা অর্থনৈতিক শ্রীবৃদ্ধিতে বাধা আসছিল, সেই বাধা কাটবেই, কারণ গুরু পূর্ণিমা একটা স্ট্রং তিথি, সেই তিথির কিন্তু কোনো মিস হয় না। তো মাথায় রাখবেন এই কথাটা।
এবার একটু বাস্তুশাস্ত্র নিয়ে বলবো কয়েকটা কথা। আমাদের রান্নাঘর যদি শুভ না হয় তাহলে কিন্তু বাড়িতে অর্থ টিকবে না। অনেকে রান্নাঘরের মধ্যে ঢুকে দেখবেন প্রচুর জঞ্জাল, এক জায়গায় জল, এক জায়গায় সবজির খোসা, সবজি একদিকে, ঝাঁটা একরকমভাবে রাখা রয়েছে, গ্যাস সিলিন্ডার ঠিক জায়গায় নেই, ওভেন ঠিক জায়গায় নেই। তো একটা বিষয় আমি আপনাদেরকে বলবো সর্বদা, যে রান্নাঘরটাকে প্রপার ডেকোরেশন করুন। অনেকে দেখবেন অনেক বাড়িতে খাবার পরে দেখবেন পেটের সমস্যাটা অনেক বেশি আসে। আমি প্রত্যেকটা টপিক একটু করে ডিসকাস করছি এবং তার সম্পর্কিত টোটকা দিচ্ছি। টোটকা যেটা দিচ্ছি কিন্তু আমি যে টপিকটা গল্প করছি আপনাদের সঙ্গে, তারপরেই কিন্তু তার সংশোধনের জন্য, মানে আমি প্রবলেমসটাকে বলছি প্রথমে, তারপরে তার সংশোধনের জন্য টোটকাটা দিচ্ছি। দেখুন, বুধবার দিন এসে আমি আপনাদের চার্ট প্রেডিকশন করে দেবো, অবশ্যই করে দেবো, কোনো অসুবিধা নেই। কিন্তু বুধবার দিন গুরু পূর্ণিমা, এই তিথিটা কিন্তু আপনারা আর পাবেন না 1 বছরের আগে। তো ধৈর্য ধরে যদি টোটকাগুলো শিখে নিতে পারেন, যদি করতে পারেন, আজকে আমি যদি 4-5টা টোটকা দিই, তার মধ্যে যদি আপনারা মোটামুটি একটাও ভালোভাবে করতে পারেন, উন্নতি হবে অবধারিত। কারণ আমি মন গড়া টোটকা দিই না। তো সেটাই একটুখানি ধৈর্য ধরে শুনে নিন, তাতে আপনাদেরই মঙ্গল হবে। কি করতে হবে তাহলে? রান্না করার সময় মুখ সর্বদা পূর্ব দিকে থাকবে। আর খেতে যখন বসবেন, খেতে বসার সময়ও আপনার মুখ পূর্ব দিক থাকবে অথবা উত্তর দিক থাকবে। এইভাবে যদি আপনারা রান্না করা এবং সেই অন্ন ভক্ষণ করা, এই দুটো রীতি মানেন, তাহলে কিন্তু আপনাদের পেটের রোগ অনেক কমবে। যারা পশ্চিম দিকে মুখ করে বা দক্ষিণ দিকে মুখ করে আহার গ্রহণ করেন, তাদের কিন্তু পেটের সমস্যা কন্টিনিউয়াস লেগেই থাকবে, পেটের সমস্যা মিটবে না। উত্তর দিক অথবা পূর্ব দিকে মুখ করে আহার গ্রহণ করুন। ডাইনিং প্লেস যদি প্রপার বাস্তুমতে না হয়ে থাকে, ডাইনিং প্লেসে সর্বদা কি করতে হয়? একটা আয়না, বড় আয়না লাগিয়ে দিতে হয়, যাতে কি হয়, ওই যে ডাইনিং টেবিলে যে খাদ্যদ্রব্য পরিবেশন হচ্ছে, ওই আয়নায় রিফ্লেক্ট করলে কি হবে? আপনার বাড়িতে, বাস্তুশাস্ত্র মতে বলছি, বাড়িতে কিন্তু অন্নের সংস্থান বৃদ্ধি পাবে। মানে ব্যাপারটা বুঝতে পারছেন? অন্নের সংস্থান বৃদ্ধি কাদের পায়? যাদের বাড়িতে অর্থ আসে, ক্রমাগত অর্থ আসতে থাকে, তাহলে অন্নের সংস্থান বৃদ্ধি পাবে। অন্নের সংস্থান যদি বৃদ্ধি করতে হয়, তাহলে সবার আগে রান্নাঘরকে ঠিক করুন। আমি আজকে একটা জিনিস, একটা ছবি দেখাবো, সেই ছবির প্লেসমেন্টও বলবো। যদি করতে পারেন, আমি যে টিপসগুলো বলছি, এই টিপসগুলো কিন্তু বাস্তুসম্মত টিপস, এবং এগুলো কিন্তু কোনো বাস্তুবিদ আপনার বাড়িতে গিয়ে বাস্তু কনসাল্ট করার পরে 1000 টাকা নেওয়ার পরে আপনাকে বলবে। আমি আপনাকে কিন্তু বলে দিচ্ছি, রান্নাঘরে কখনো কোনো ব্লু কালারের কোনো কিছু কিন্তু শেডের কালার রাখবেন না। ব্লু, স্কাই ব্লু বা ব্লু ওরিয়েন্টেড কোনো কালার কিন্তু রাখা উচিত নয়। সর্বদা রেড এবং রেডের কোনো শেড যদি রাখেন, তাহলে কিন্তু আপনার উন্নতি হবে। রান্নাঘর সর্বদা নিট অ্যান্ড ক্লিন রাখুন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। রান্নাঘরের যে সাউথ ইস্ট কর্নার, সেই সাউথ ইস্ট কর্নারে কখনোই জল রাখবেন না। রান্নাঘরে সাউথ ইস্ট কর্নারে জল রাখবেন না। জল রাখলে কি হবে? রান্নাঘরের সাউথ ইস্ট কর্নারে যদি জল রাখেন, একটু রিয়্যাক্ট হয়ে যাক, সবাই ভালো লাগছে কিনা আমি জানবো কি করে, কাজে আসবে কিনা, আপনাদের ইন্টারেস্ট কত আছে সেটা জানবো কি করে, জাস্ট একবার লাভ রিয়্যাক্ট হয়ে যাক, তাহলে জানবো এগুলো কাজে আসবে আপনারা মনে করেন, তাহলে আমি কন্টিনিউ করব বিষয়টা নিয়ে। যে কথাগুলো বলে দিচ্ছি, বাস্তুবিদ আপনার বাড়িতে এসে কয়েক হাজার টাকা নিয়ে কনসাল্ট করে এই কথাগুলো বলে চলে যাবে, ঠিক আছে? বেশিরভাগ ক্ষেত্রে বাস্তুবিদরা তাই করেন। লাইক বা লাভ রিয়াক্ট এলে আমি বুঝবো যে কথাগুলো বলছি আপনাদের শুনতে ভালো লাগছে, আপনাদের
উপকারী হবে। তাহলে আরও কিছু বিষয় আছে, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে রান্নাঘর এবং রান্নাঘরের পুরো যে ডেকোরেশন, সেই ডেকোরেশন কীভাবে করতে হয়, কোন জায়গায় কী রাখতে হয়, সেটা বলে দেব। বাহ, অনেক লাভ রিঅ্যাক্ট আসছে। ধন্যবাদ আপনাদেরকে যে আপনারা ধৈর্য ধরে আজকে এই বিষয়গুলো শুনতে চাচ্ছেন, কারণ আজকে যে টোটকাগুলো দিচ্ছি সম্পূর্ণ গুরু পূর্ণিমার জন্যই বিশেষ করে এই টোটকাগুলো দেওয়া হচ্ছে। এবং গুরু পূর্ণিমা তো কাজে লাগবে, তার সঙ্গে সঙ্গে এই রান্নাঘরের বাস্তু যেটা আমি আপনাদেরকে বলছি, এটা কিন্তু সারা জীবনের মতো কাজে লাগবে। রান্নাঘরের বাস্তু যদি আপনারা, সোনালী মণ্ডল বলছে দারুণ লাগছে কথাগুলো দাদা, ধন্যবাদ সোনালী, ইন্সপিরেশনের জন্য অসংখ্য ধন্যবাদ। এখানে শিলু লাভ রিঅ্যাক্ট করেছে অনেকগুলো, ধন্যবাদ আপনাকে। আমি রান্নাঘরের যে বিষয়গুলো বলছি, এগুলো দেখুন, বাড়ির মেয়েরাই কিন্তু রান্নাঘরে বেশি করে সময় কাটায়, এবং একটা মেয়ে যদি রান্নাঘরের বাস্তুটা সম্পর্কে জেনে রাখে, আমি ধরুন বাস্তুবিদ হিসাবে আপনার বাড়িতে গেলাম, আপনার বাস্তু রেকটিফাই করে দিয়ে, বাস্তু দেখে আপনাকে 10টা রেকটিফিকেশান বলে দিয়ে চলে এলাম, টাকা নিয়েছি, চলে এলাম। চলে আসার কিছুদিন পরে আপনিও ভুলে গেলেন, আর আমি তো ভুলে যাবোই, টাকা নেওয়া হয়ে গেছে যখন, কারণ বেশিরভাগ বাস্তুবিদরা সেটাই করেন। বাস্তুবিদ কেন, অ্যাস্ট্রোলজাররাও সেরকম করেন, রেমেডির টাকা নেওয়ার পরে আর তার সঙ্গে কোনো যোগাযোগ নেই। আপনি আমার চেম্বারে আসুন, আমি বসে বসে অন্তত 5জন থেকে 7জন ক্লায়েন্টকে কল করে ইনস্ট্যান্ট আপনার সঙ্গে কথা বলিয়ে দেবো, ইনস্ট্যান্ট কথা বলিয়ে দেবো আমি আপনাদের, যাদের সঙ্গে আমি দীর্ঘ 1 বছর 2 বছর 3 বছর ধরে কন্টিনিউয়াস যোগাযোগ রাখি। আমি নিজে ফোন করি। আজকের ঘটনা, আজকে দুখানা ক্লায়েন্ট ফোন করে আমাকে ফিডব্যাক জানিয়েছে, 2টো ক্লায়েন্ট, মাঝখানে প্রায় 4 মাস মতো যোগাযোগ ছিল না, আজকে সে চাকরি পেয়েছে, ফোন করে আমাকে জানাচ্ছে। শিউলু বলছে, হ্যাঁ দাদা আপনি বলুন, অনেক ধন্যবাদ আপনাকে, ইউ ওয়েলকাম। তো আমি নিয়মিত যোগাযোগ রাখি, তবে এই মেয়েরা যদি কি, আমার পেটের প্রবলেম কমছে না, কি করি, বরের জব ব্রেক হচ্ছে বারবার। আচ্ছা, মৌসুমি দে দাস, মৌসুমির একটা কথা বলি, পেটের সমস্যা যেটা তোমার হচ্ছে, দেখো তুমি পূর্ব দিক এবং উত্তর দিকে মুখ করে খাওয়ার অভ্যাস করো, এবং রান্নাঘরের বাস্তুটাকে ঠিকঠাক মেনটেন করার চেষ্টা করো। রান্নাঘরের বাস্তু তোমার ঠিক নেই, কোন দিকে মুখ করে রান্না করছো, পশ্চিম দিক কি, পশ্চিম দিক না দক্ষিণ দিকে মুখ করে রান্না করছো, আমাকে একটু বলো, আমি রিপ্লাই করছি। যে বিষয়গুলো বলছিলাম রান্নাঘর সম্পর্কে, অনেক ফ্যামিলিতে দেখবেন শাশুড়ি বৌমার যুদ্ধ সবসময় লেগে থাকে, বনি মনে হয় না। একটু ভালো করে লক্ষ্য করে দেখুন, আইদার গ্যাস ওভেনের উপরেই বেসিনটা লাগানো আছে, যে ওভেন বসানো আছে তার উপরের অংশটাই বেসিন লাগানো আছে, পূর্ব দিকে রান্না করেন, খুব ভালো কথা, খাওয়ার সময়ও পূর্ব দিকে মুখ করে খান, ঠিক আছে। এইবার যেগুলো বলছি এগুলো রান্নাঘরে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করুন। খাবার যদি আপনার বাড়িতে খাবার খাওয়ার পরে যদি তৃপ্তি না আসে, যদি কোনো আত্মীয় বা পরিজন আপনি কষ্ট করে রান্না করার পরে হয়তো, গ্যাস সিলিন্ডার কোন দিকে রাখা উচিত, হ্যাঁ গ্যাস সিলিন্ডার বলবো সোনালি, খাই পশ্চিম দিকে বসে, এই দেখুন হাতাহাতি, আমি যে কথাগুলো বললাম হাতাহাতি বলছে, দেখুন মৌসুমি দিয়ে দাস বলছে রান্না করি পূর্ব দিকে, তার মানে রান্নার স্বাদ আছে, নো ডাউট রান্নার স্বাদ আছে, পশ্চিম দিকে মুখ করে খায়, পশ্চিম দিকে মুখ করে খায় বলে ও পেটের সমস্যা সারে না। হাতাহাতি, পূর্ব দিকে রান্না করি পশ্চিম দিকে মুখ বসে খাই, নিজেই বলছে। এবার মৌসুমি তোমার জন্য বলি, পশ্চিম দিকে মুখ করে যদি এরকম প্লেসমেন্টটা এরকম হয় যে পশ্চিম দিকে ছাড়া অন্যদিকে খাওয়া যাবে না, অনেক বাড়িতে এরকম সিচুয়েশান গিয়ে দেখি যে পশ্চিম দিকে ছাড়া খাওয়া যাবে না, কি করবে, পশ্চিম দিকের ওয়াল বরাবর না বড় একটা আয়না লাগিয়ে দেবে, যেটা পূর্ব দিকে রিফ্লেকশন পড়বে,
আমি এক্সপ্লেন করছি না পুরো কেন, এরও অনেক ব্যাপার রয়েছে। আয়না লাগালে শুধু হবে না, সেটা গিয়ে মেজারমেন্ট করে জায়গাটার লোকেশনটাও দেখতে হবে। পূর্ব দিকে যদি ওখানে বড় আয়না লাগিয়ে দেওয়া হয় তাহলে পূর্বের এনার্জিটা রিফ্লেক্ট করে দেবে, সেটাও একটা ভয়ের জায়গা রয়েছে। তো ওটার একটা মেজারমেন্ট আছে, সেই মেজারমেন্ট করে আয়নাটা লাগাতে হয়। তো ডাইনিং টেবিলের সামনে আয়না লাগান। আয়না সর্বদা পশ্চিম, চেষ্টা করবেন সর্বদা পূর্ব দিকের ওয়ালে বা উত্তর দিকের ওয়ালে থাকতে, কারণ পশ্চিমের এনার্জি এবং যেটা হচ্ছে দক্ষিণের এনার্জি, সেই এনার্জিটা রিফ্লেক্ট করলে আপনার ক্ষেত্রে ভালো হবে। কেউ একজন জিজ্ঞেস করছিল গ্যাস সিলিন্ডারের ব্যাপারটা নিয়ে। গ্যাস সিলিন্ডার সর্বদা রান্নাঘরের সাউথ ইস্টে থাকবে, মানে দক্ষিণ পূর্বে থাকবে, রান্নাঘরের দক্ষিণ পূর্বে, ঠিক আছে? মানে আমি পুরো বাস্তুটাকে ভাগ করে নিয়ে সাউথ ইস্টে রান্নাঘর করেছি, হয়ে গেল। এবারে রান্নাঘরের ভিতরে চলে গেলাম। রান্নাঘরের সাউথ ইস্টে থাকবে গ্যাস সিলিন্ডার। কখনোই গ্যাস সিলিন্ডারের উপরে বা গ্যাস সিলিন্ডারের এমনি সিলিন্ডার বসিয়ে তার বেসিন থাকবে, টেবিলটা থাকছে, টেবিলের উপরে ওখানে বেসিন সেট করে কখনোই জল রাখা উচিত নয়। যদি রাখেন সেই বাড়িতে শাশুড়ি বৌমার সম্পর্ক খারাপ হবেই হবে, সাথে ওই রান্নাঘরে বা বাড়িতে অগ্নি দুর্ঘটনা ঘটবে, ফায়ার অ্যাক্সিডেন্ট অবধারিত, সাথে পেটের সমস্যা, গ্যাস্ট্রিক আলসার পর্যন্ত হয়ে যেতে পারে ওই রান্নাঘরে রান্না খেলে। রান্নাঘরের যে বাস্তুটা, সেই বাস্তুটা সর্বদা, রান্নাঘরের বাস্তু সর্বদা নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে। এবার কি করতে হবে, কথাগুলো আজকে যেগুলো বলছি এগুলো কিন্তু লোকেরা পয়সা নিয়ে বলে, কোর্স করতে হয়। আমি যে কথাগুলো আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, আপনারা যদি শিখে নিতে পারেন, আগামী দিনগুলো আপনাদের কারোর বাস্তুবিদের প্রয়োজন হবে না, নিজের রান্নাঘরের বাস্তু নিজেই রেকটিফাই করে নিতে পারবেন। এবং সেটা শিখে গেলে সেটা নিয়মিত একটা অভ্যাসে পরিণত হবে। অভ্যাসে পরিণত হলে আপনারা ঠিক বস্তুটি ঠিক জায়গায় রাখতে পারবেন। তাহলে এটা আপনাদের কিন্তু উপকারে আসবে, অপকারে নয়। তাই ধৈর্য দিয়ে যদি শুনতে পারেন। ডেট অফ বার্থ আজকে সময় থাকলে বলবো, এই মুহূর্তে নিচ্ছি না। শুধুমাত্র ডেট অফ বার্থ প্রেডিকশান করে 10 জায়গায় প্রেডিকশান করে কোনো লাভ হয় না। আমি কিন্তু বারবার বলছি, যারা নিজের লাইফ সম্পর্কে সিরিয়াস, নিজের পার্সোনাল প্রেডিকশান করাও। এই ফেসবুকের পেজে নাম্বার দিয়ে প্রেডিকশান করিয়ে কোনো লাভ হয় না। আলটিমেট জেনে কি করবে? তুমি তো ডাক্তার নাও যে রোগ সারিয়ে নেবে। কোনো ডাক্তার যদি লাইভে এসে বলে দেয় যে এই রোগ সিমটম এই, তুমি বুঝে গেলে, সিমটম বুঝে গেলে, সিমটম বুঝে গিয়ে কি করলে, দোকান থেকে ওষুধ। দাদা রাতে একদম ঘুম আসে না, খুব স্ট্রেস চলে আসে মাথায়, কি করো প্লিজ বলুন। স্ট্রেসের জন্য আমি বলছি, যদি তোমার বয়স 42 বছরের বেশি হয় তাহলে তুমি দক্ষিণ দিকে মাথা করে কিন্তু ঘুমাতে পারো। 42 বছরের নিচে যদি বয়স হয়, দক্ষিণ দিকে মাথা করে ঘুমালে স্ট্রেস আসবে, অযথা রাগ বৃদ্ধি পাবে এবং মানসিক চাপ বৃদ্ধি পাবে। দক্ষিণটা খুব সেন্সিটিভ হয়ে যাবে। এবং পশ্চিম দিকেও সেম জিনিস হয়, যদিও পূর্ব দিকে এবং পশ্চিম দিকে মাথা করে শোয়া যায়, উত্তর দিক ছাড়া। উত্তর দিকে মাথা করে শোয়া কিন্তু খুব ভয়ঙ্কর, মানে শুধু বাস্তুশাস্ত্র নয়, এটা সায়েন্সও বলছে, ম্যাগনেটিক ফিল্ড। এটা কোনো দিন একদিন আলোচনা করবো। আজকে রান্নাঘরটা নিয়ে হোক। এজ 25, তাহলে অবশ্যই পূর্ব দিকে মাথা করে শোবে। এবং ঘরের যে কালারটা, সেই কালার যেন লাইট কালার হয়, খুব ব্রাইট কালার না হয়। জব যদি বাধা আছে, মানে কাজের সুযোগ এসে হাতছাড়া হয়ে যাচ্ছে, বা কাজ মানে ভালোভাবে তুমি পাচ্ছ না, দুটো জায়গা ডাইরেকশন বলে দিচ্ছি আমি তোমার। নর্থ ইস্ট যদি ড্যামেজ থাকে, নর্থ ইস্টের জায়গা যদি ড্যামেজ থাকে, তাহলে তোমার যোগাযোগ আসবে না, কাজের সুযোগ আসবে না। কাজ সুযোগ আসছে, কিন্তু তুমি অ্যাপেয়ার করে সেই কাজ থেকে কোনো কিছু হয়তো কাজটা পাচ্ছ না, বা চাকরি ইন্টারভিউ দিয়ে চাকরি পাচ্ছ না। সাউথ ওয়েস্টে চলে এসো। সাউথ ওয়েস্টে ওইখানে কোনো যদি জল লিকেজ হয়,
তাহলে তোমার অর্থনৈতিক অসুবিধা আসবে, তার সঙ্গে সঙ্গে চাকরি কিন্তু চলে যাবে চাকরি করতে করতে। জীবনমাল সময় এখন কেমন যাবে, আর্থিক অবস্থা এটা বলতে পারবো না। অর্পিতা যে সিংহ, আপনি নাম দিয়ে বলছেন আর্থিক অবস্থা কেমন যাবে, এটা ট্যারো রিডিং করছি না, কি করে বলবো? এটা ওইভাবে না, আমি বাস্তু বলছি, বাস্তুর ডাইরেকশন অনুযায়ী কোন দিকে কার কি এফেক্ট আসছে সেই এফেক্টের উপরে তাদেরকে বলে দিচ্ছি বাস্তুর ডাইরেকশন কোন কোন জায়গা থেকে সমস্যা আসতে পারে সেইগুলো বলে দিচ্ছি। তো রান্নাঘরে যারা গ্যাস সিলিন্ডার রাখছো সাউথ ইস্টে রেখে জলটাকে রাখবে নর্থ ইস্টে, মানে বেসিন থাকবে রান্নাঘরের নর্থ ইস্টে, বেসিনটা যেটা রাখবে রান্নাঘরের নর্থ ইস্টে রাখবে। গ্যাস সিলিন্ডার থাকবে রান্নাঘরের সাউথ ইস্টে, রান্নাঘরের সাউথ ইস্ট কর্নার ঘেঁষেই কিন্তু ওভেনটাও রাখবে যাতে আগুনটা জ্বলবে সাউথ ইস্টে। যা কিছু ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট আছে, যদি কোনো রকম কোনো মানে ইলেকট্রিক্যাল মিটার বক্স জাতীয় কোনো কিছু থাকে তাহলে অবশ্যই সাউথ ইস্টে, মানে রান্নাঘরের সাউথ ইস্টে ওদিকে রাখবে। রান্নাঘরের মধ্যে কালার যেটা হবে রেডের শেড হবে, রেডের কোনো শেড। কিন্তু রান্নাঘরে কখনোই কোনো দেবদেবীর মূর্তি রাখা উচিত নয়, কোনো দেবদেবীর মূর্তি যেন রান্নাঘরে না থাকে, এক্সেপ্ট আমি একটা ফটো দেখাচ্ছি, সেই ফটো দেখো। মা শারদাকে আমরা মা অন্নপূর্ণার সঙ্গে তুলনা করি। শারদা মায়ের এই যে ছবিটা দেখাচ্ছি, দেখা যাচ্ছে ছবিটা, এই যে ছবিটা, এই ছবি তোমরা যদি রান্নাঘরের পূর্ব দেয়ালে রেখে দাও তাহলে সেই রান্নাঘরে কোনোদিন অন্যের অভাব হবে না। দায়িত্ব নিয়ে বলছি, করে দেখো। আমি প্রত্যেকটা জিনিস মানে ইমপ্লিমেন্ট করি, করে করে চেক করি যে হ্যাঁ এফেক্ট আমি যে মানুষকে বলবো। মৌসুমি বলছে আমার নর্থ ওয়াল ক্র্যাক, তাই খুব কি জব ব্রেক হচ্ছে বারবার। উত্তর দিক শুধু ক্র্যাক হলে হবে না, কোথায় কোন লোকেশানে, মানে উত্তর দিকে যে ডাইরেকশান রয়েছে, 9টা ডাইরেকশান রয়েছে, মানে 9টা প্লট রয়েছে, সেই 9টা প্লটের কোন প্লটের জায়গা থেকে ব্রেক রয়েছে। যদি ওটা কোনো অপদেবতার জায়গা হয়ে থাকে তাহলে নো ডাউট তোমার ওই জন্য হচ্ছে। যদি কোনো দেবতার স্থান, কোনো শুভ স্থান হয়ে থাকে তাহলে তোমার ট্রাবল আসবে কিন্তু ক্ষতি আসবে না, ট্রাবল মানে বাধা বিঘ্ন আসবে। মৌসুমি আমি রেখেছি বাট ওয়েস্টে, কি রেখেছো ওয়েস্টে বলতে হবে, এক্সপ্লেন করতে হবে, আমি তো কমেন্ট করছি না। তো যেটা মা শারদার ছবি মনে হয় খুব সম্ভবত বলতে চাইছে, পূর্ব দিকে দেয়ালে রাখো, পশ্চিম দিক না, পূর্ব দিকে দেয়ালে রাখো। তো পূর্ব দিকের দেওয়ালে মা শারদার এই ছবিটা রাখবে, এই যে ছবিটা দেখাচ্ছি দেখো, এই ছবিটা যদি রাখো, এইটা ছাড়া কিন্তু কোনো কিছু ছবি রাখবে না। ছবি যদি রাখতে হয়, সুস্মিতা হ্যাঁ দাদা বলুন, হ্যাঁ হ্যাঁ শারদামা পূর্ব দিকের দেয়ালে। এবারে আলোচনা করছিলাম তাহলে জল কোন দিকে থাকবে। রান্নাঘরের নর্থ ইস্টে থাকবে জল রাখার জায়গা, অর্থাৎ বেসিন। বিবাহের জন্য সুখী সোনালী মণ্ডল বলছে বিয়ের জন্য ভালো সম্বন্ধ পাচ্ছি না। এটা তোমার ব্যক্তিগত চার্ট দেখতে হবে, ব্যক্তিগত চার্ট দেখতে হবে। ওই যে বললাম যোগাযোগ যায় নর্থ ইস্ট ড্যামেজ আছে, দেখো উত্তর দিক ড্যামেজ আছে, নাহলে নর্থ ইস্ট ড্যামেজ আছে। উত্তর দিকে কোনো লাল রঙের উপস্থিতি যদি থেকে থাকে এটা ট্রাবলটা দেবে, বা নর্থ ইস্টে কোনো রকমভাবে লাল রঙের উপস্থিতি যদি থাকে এই ট্রাবলটা দেবে, যোগাযোগে বাধা দেবে। তাহলে রান্নাঘরের নর্থ ইস্টে জলের বেসিন রাখতে হবে, ঠিক আছে। তাহলে পূর্ব দিক থেকে পশ্চিম দিক পর্যন্ত মোটামুটিভাবে বললাম। এবার রান্নাঘরের যা কিছু ইউটেন্সিলস যা কিছু থাকবে সেটা পশ্চিম দিকের ওয়াল বরাবর সেটাকে সাজিয়ে রাখতে হবে। যা কিছু ভারী যা কিছু পশ্চিম দিকের ওয়াল বরাবর সেটাকে সাজিয়ে রাখতে হবে। রান্নাঘরে
যা কিছু লাইট বা হালকা সেই ধরনের জিনিসগুলো কিন্তু রাখতে হবে। টোটকা বলবো মৌসুমি, এরপরেই টোটকা বলছি। এই রান্নাঘরের ডাইরেকশন কটা বলে দিই আরেকটা অর্থ উন্নতির টোটকা বলবো। চাকরি কি করে বাঁচানো যায় যদি টোটকা, না এটা টোটকা দিয়ে হবে না। চাকরি বাঁচানোটা অনেক বড় প্রবলেম। এটা ব্যক্তিগত হরস্কোপ বিচার করতে হবে, ব্যক্তিগত হরস্কোপ বিচার করা। এটা কিন্তু খুব সিনসিয়ার প্রবলেম। বর্তমানে চাকরি চলে গেলে চাকরি পাওয়াটা খুব চাপের। তার আগে প্রেডিকশন করাও, বুকিং করিয়ে নাও, বুকিং করিয়ে প্রেডিকশন করিয়ে নাও, সেটা কিন্তু তোমার জন্য অনেক উপকারের হবে। লক্ষ্মী সেন, আমার বিজনেস কেমন যাবে? লক্ষ্মী সেন, আজকে হরস্কোপ এখনও প্রেডিকশন করিনি, দেখছি যদি করা যায় সেটা দেখছি। বাট এখন আমি বাস্তু নিয়ে আলোচনা করছি, এরপর টোটকা দেবো আবার একটা। তো যাদের রান্নাঘরে সমস্যা রয়েছে, এই যে কথাগুলো বললাম, যেগুলো বললাম, এইভাবে রান্নাঘরটাকে রেকটিফাই করো, তাহলে দেখবে অনেক উন্নতি আসবে এবং টাকা যে স্টোর হয় না বা অর্থ আসে না, সেই জায়গাটা কিন্তু ইমপ্রুভমেন্ট হবে। আচ্ছা, আমার সাউন্ড কি ভালো শোনা যাচ্ছে? সাউন্ড শোনা যাচ্ছে বা ছবি কি ক্লিয়ার? একটু বাঁধছে আমার মনে হচ্ছে, আজকে নেটওয়ার্ক ডিস্টার্ব রয়েছে ওয়াইফাইয়ে। তো এবার একটা টোটকায় চলে আসি। আবার পূর্ণিমার কোনো একটা টোটকা বলবো, অবশ্যই একটু জল খেয়ে নিই। এবার পূর্ণিমার দিন, অর্থাৎ গুরু পূর্ণিমা, বুধবার দিন কি করবেন, বাড়িতে একটা মা লক্ষ্মীর ফটো নিয়ে আসবেন। এই মা লক্ষ্মী কমলা, যিনি 4 হাতের মা লক্ষ্মী দেখবেন পাওয়া যায় ফটোর দোকানে বা দশকর্মার দোকানে, যেখানে ফটো কিনতে পাওয়া যায় আর কি। বলবেন গিয়ে যে মা কমলার একটা ফটো দিতে। ফটোটিকে নিয়ে আসবেন, নিয়ে এসে পশ্চিম দিকে ওয়াল বরাবর বসাবেন, বসিয়ে পূর্ব দিকে মুখ করে রাখবেন। পূর্ণিমা চলা করে কালে মাকে পুজো দেবেন, নিজের সাধ্য মতো যতটা সামর্থ্য পুজো দেবেন। মৌসুমি কর্মকার, স্টুডেন্টদের পড়াশোনা বলবো, এরপরেই বলবো, এই টোটকাটা বলে দিই, বলছি। মৌসুমি দে বলছে আমার আছে। মৌসুমি কর্মকার, আপনারটাও বলবো। লক্ষ্মী সেন, হ্যাঁ সব ওকে আছে। ধন্যবাদ যারা আমাকে এগুলো বলে, প্রবলেমগুলো আছে কিনা বলে সাহায্য করছেন, তাদেরকে ধন্যবাদ। তো মা কমলার মূর্তিটিকে পশ্চিমের দেয়াল বরাবর রাখবেন, রেখে একটা লাল বা হলুদ রঙের কাপড়, একটা বেদি বানাবেন কাপড় দিয়ে, তার উপরে মাকে রাখবেন। 8টা 21টা বা 108টা, যার যেমন সামর্থ্য, যদি পদ্ম কেনা সম্ভব হয় তাহলে সেই পদ্ম ফুল দিয়ে মাকে আর মানে পুজো করবেন। পুজো করার পরে একটা ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। প্রদীপটা কিন্তু আতপ চাল, যেটা আমরা সংস্কৃতে অক্ষত বলি, আতপ চাল একটা তামার পাত্রের উপরে মানে চুর করে ভালো করে দেবেন, সেখানে দিয়ে প্রদীপটাকে বসাবেন। প্রদীপটা কিন্তু ঘিয়ের প্রদীপ হওয়া চাই, মানে প্রদীপটা যে জ্বলবে ঘিয়ের মাধ্যমে জ্বলবে। কি কি বললাম তাহলে আরেকবার একটু সামারাইজ করে দিই। মা কমলার একটা ফটো, 8টা 21টা বা 108টা পদ্ম মায়ের পুজোর জন্য, পূর্ব দিকে মুখ করে বসে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। ঘিয়ের প্রদীপটা রাখার একটা বিশেষ নিয়ম হচ্ছে, তামার পাত্রে আতপ চাল নেবেন, সেই আতপ চালের
উপরে প্রদীপটা পূর্ব দিকে মুখ করে বসাবেন। বসানোর পরে ওই প্রদীপের মধ্যে 5টা লবঙ্গ ফেলে দেবেন। ঘিয়ের প্রদীপের মধ্যে 5টা লবঙ্গ দিয়ে দেবেন, ঠিক আছে? এইভাবে ওই প্রদীপটি সারা রাত্র যাতে জ্বলে সেই ব্যবস্থা করে ঘি বেশি করে দিয়ে দেবেন। মাকে পুজো করুন, পুজো করে প্রার্থনা করুন আপনার সংসারের শ্রীবৃদ্ধি, অর্থের শ্রীবৃদ্ধি প্রার্থনা করে যে প্রসাদ আপনি মাকে অর্পণ করবেন সেই প্রসাদ 10 বছর বা তার কম বয়সী অবিবাহিত শিশু, সাধারণভাবে অবিবাহিতই হয়, 10 বছরের আগে হতো, 10 বছরের মধ্যে অনেকে বিয়ে হয়ে যেত, তাই হয়তো শাস্ত্রে এইভাবে বর্ণনা করা হয়েছে। 10 বছরের কম বয়সী শিশুদেরকে সেই প্রসাদ দিয়ে দাও। সেই প্রসাদ যদি দিয়ে দেওয়া হয় এবং প্রার্থনা করা হয় যে হে মা লক্ষ্মী, আমার সংসারের যে অভাব অনটন তুমি এই শিশুদের মধ্যে এসে হরণ করো এবং আমাকে আর্থিক শ্রীবৃদ্ধি দাও। মৌসুমি বলছি ইয়েস করেছি, তবে হোল নাইট জ্বালাইনি। দেখো একটা কথা আছে, আমরা শুধু কোজাগরী পূর্ণিমাতে ওই সারা রাত্র প্রদীপ জ্বালানোর ব্যবস্থাটা করি, অনেক বাড়িতে করি, কারণ একটা কনসেপ্ট বলা হয়েছে কোজাগরী মানে কে জাগে রে, যে জাগবে তার গাড়িতে মা লক্ষ্মী আসবে, এরকম একটা যুক্তি বোঝানো হয়। অ্যাকচুয়ালি তার নয়, কিন্তু যখন কোজাগরী আসবে ওই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব, যদি ততদিন গ্রুপে থাকি, অবশ্যই থাকবো আশা করছি, তোমাদের ভালোবাসা থাকলে অবশ্যই থাকবো। তো কোজাগরী পূর্ণিমাতেই শুধু সারা রাত প্রদীপ জ্বালানোর কথা শুনতে পাওয়া যায় বলে অনেকে, কিন্তু যে কোনো পূর্ণিমাতেই উচিত সারা রাত্র প্রদীপ জ্বালানো। এই পুজোর সঙ্গে আর একটা টোটকা মানে সম্পর্কিত আমি বলবো, সেই টোটকাটাও বলবো, এরপরেই বলবো, এরপরে পড়াশোনা সম্পর্কিত একটা বলে দেবো বিষয়, বলেই আর একটা বলবো যেটা এই পুজোর সঙ্গে সম্পর্কিত কিন্তু অন্য একটা টোটকা, কিন্তু এই পুজোর সঙ্গেই সম্পর্কিত। তাহলে কি পুজো হলো, পুজো হয়ে প্রসাদ বিতরণ হয়ে গেল, প্রসাদ বিতরণ হওয়ার পরে আমরা প্রার্থনা করলাম, আশীর্বাদ চেয়ে নিলাম মা থেকে, সমাপ্ত। এখানে মায়ের পুজোর সময় যে পদ্মগুলো অর্পণ করেছেন মনে আছে? প্রথম অর্পণ করা যে পদ্মটা, ওই পদ্মটাকে আপনি তুলে নিন। তুলে নেওয়ার পরে সারা রাত প্রদীপ জ্বলার পরে পরের দিন তুলবে না, মানে সঙ্গে সঙ্গে তুলে নেবেন না, ওই পদ্মটাকে ভালো করে রোদের মধ্যে শুকান, শুকিয়ে মানে পাটা লাগে না এরকমভাবে ভালোভাবে শুকাতে হবে, শুকিয়ে সেটাকে একটা লাল শালু কাপড়ে বেঁধে ক্যাশ বক্সের মধ্যে রেখে দিন সারা বছরের জন্য। যে কোনো এফেক্টিভ পূর্ণিমায় এই টোটকাটা করা যেতে পারে, তবে গুরু পূর্ণিমা একটা স্ট্রং এফেক্টিভ পূর্ণিমা, সেটাতেও করতে পারেন। রেখে দিন ক্যাশ বাক্সে, যারা ব্যবসা করছেন ব্যবসাস্থলে রেখে দিন, দেখুন উন্নতি হয় কিনা, না হলে আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন 9674648391 যে নাম্বারটা দেওয়া রয়েছে দেখুন, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে রয়েছে, হোয়াটসঅ্যাপে আপনি লিখে জানাবেন, আমার হেল্পলাইন থেকে আমাকে ফরওয়ার্ড করে দেবে হোয়াটসঅ্যাপে। কাজ অবশ্যই হবে, তাড়াহুড়ো করবেন না, করুন মোটামুটিভাবে 21 দিন থেকে 48 দিন পর্যন্ত এটা সময় নেয়, অনেকের 21 দিনে হয়, 7 দিনে হয়, বা অনেকের 48 দিনও সময় লাগে। ইমপ্রুভমেন্ট আস্তে আস্তে আসবে চোখে, যদি এই পূর্ণিমাতে কাজটা করতে পারেন, আমি বলছি 21 দিন থেকে 48 দিনের মধ্যে ইমপ্রুভমেন্ট আসবেই। এবার আসি পড়াশোনা বিষয়ক টোটকা, কেউ একজন জানতে চাইছিলেন, তিনি কি আছেন? তাহলে বলবো, না হলে বলবো না, থাকলে একটু রেসপন্স করো আমাকে। যিনি পড়াশোনা সম্পর্কিত টোটকা জানতে চাইছিলেন আছেন কি? সুইটি বসাক, শরীর ভালো রাখার জন্য। মৌসুমি দিদা, পাশে 2 হাতের লক্ষ্মী আর রেখেছি, একটি 2টো গোপাল আছে।
মৌসুমী দে দাস, আপনাকে একটা কথা বলি, একটা ঠাকুর ঘরের মধ্যে যখন একাধিক দেব বা দেবীর মূর্তি রাখবেন, দুটো মূর্তি যেন একটা অন্যের সঙ্গে স্পর্শ করে না থাকে। দেখতে হবে কোন মূর্তির সঙ্গে কোন মূর্তি যায়। ভক্ত ভগবানের সম্পর্ক যাদের, সেই সমস্ত মূর্তি কিন্তু খুব সাবধানে ব্যবহার করা উচিত। একই আসনে ভক্ত এবং ভগবান কিন্তু বসেন না। একই আসনে কিন্তু ভক্ত এবং ভগবান বসেন না, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। আবার কেউ আবার লক্ষ্মী ঠাকুর রাখেন, লক্ষ্মী ঠাকুরের পাশে আবার শিব ঠাকুর রেখে দেন, যেটা কিন্তু একেবারে কাম্য নয়। অনেকে দেখেছি শিব ঠাকুরের মাথার ওপরে তুলসী পাতা চন্দন লাগিয়ে দিয়ে দেন, যেটা কিন্তু কাম্য নয়। শিব ঠাকুরের পুজোর জন্য ঘি, মধু, দুধ এগুলো অর্পণ করুন। শিবলিঙ্গের পাশে অবশ্যই গোপাল রাখা যাবে, কিন্তু এক আসনে নয়। অবশ্যই যাবে, ভক্ত ভগবান একসঙ্গে রাখা যাবে। সুইটি বসাক, রাখা যাবে, শিবলিঙ্গের পাশে গোপাল রাখা যাবে, একই আসনে না হয় সেটা লক্ষ্য রাখবে। আর কি বলছিলাম তাহলে, মোটামুটিভাবে একই আসনে ভক্ত ভগবান কোনো ঠাকুর রাখা যাবে না। সর্বদা মঙ্গলকারী যে সমস্ত দেবদেবী তাদেরকেই কিন্তু গৃহস্থে পুজো করা উচিত। কিন্তু অনেকে কি করেন, আর একটা কথা, মা তারার মূর্তি কিন্তু যেন কোনো বেডরুমে না থাকে বা গৃহের মধ্যে যেন না থাকে, সেটা কিন্তু অনেক, উনি কিন্তু শ্মশানবাসী, মানে বলা হচ্ছে শ্মশানবাসিন্যই ধীমহি তন্ন ঘরে পৌঁছে দেয়। শ্মশানবাসিন্য, উনি শ্মশানবাসিনী। সৈতি বসাক বলছে রিলেশন নিয়ে কিছু বলুন। রিলেশন বলবো, পড়াশোনার ব্যাপারটা তাহলে মনে হয় কারোর দরকার নেই, তাহলে সুইটির রিলেশন নিয়ে টোটকাটা বলি। রিলেশন যদি তোমার বিয়ে হয়ে গিয়ে থাকে তাহলে এই টোটকাটা কাজে লাগবে। আসনে আছেন মা, যদি অনেকে ছাদে মন্দির থাকে, ছাদে রাখা যেতে পারে, যেখানে মানে ছাদের উপরে মন্দির, ফাঁকা জায়গায়, সেখানে রাখা যেতে পারে। অনেকে দেখবেন বাড়িতে না ওই বগলামুখীর ছবি রাখেন, ধূমাবতীর ছবি রাখেন, রেখে পুজো করেন। আমি একটা ক্লায়েন্টের থেকে শুনছিলাম, সে নাকি মা ধূমাবতীর পুজো করেন, তাও আবার গৃহের মধ্যে, যেটা কিন্তু খুব চাপে। একটা কথা বলে দিই, গণেশ কিন্তু খুব সাবধান। গণেশ যারা রাখছেন, গণেশ দেখে নেবেন সুর কোন দিকে আছে, গণেশের সুর অনুযায়ী পুজো করতে হয়। কিছু না জানলে সেই গণেশকে নিয়মিত পুজো করুন। গণেশকে যদি সন্তুষ্ট করা যায়, আপনার কিন্তু সিন্ধুক ভরে যাবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে তাকে নিয়মিত পুজো করতে হবে। সোনালি বলছে শিবলিঙ্গ অসাবধানে ফেটে গেছে। কোনো রূপ খণ্ডিত কোনো দেবমূর্তি মন্দিরে রাখা উচিত নয়। খণ্ডিত কোনো দেবমূর্তি মন্দিরে রাখা উচিত নয়। আমার ছিল গণেশ তুলে দিয়েছে মানে বুঝলাম না। ডান দিকে হয়, বাঁ দিকে হয়, আর সোজা হয়, ডানাবর্তী, বামাবর্তী আর সোজা সোজা গণেশ। একদিন ওটা নিয়ে প্রোগ্রাম করব। সব কিছু তো আজকে এরকম বলা যাবে না, সময়ও খুব বেশি নেই। আমি টোটকাগুলো বলবো এবং এগুলো বলে দিয়ে, ওই পড়াশোনার বিষয়ে কেউ জিজ্ঞেস করেছিল, সে তিনি তো নেই, তো রিলেশনশিপেরটা বলে দিই। সুইটি আছে এখন। তো রিলেশনশিপ নিয়ে যারা সমস্যায় ভুগছ তাদের জন্য বলছি। স্বামী স্ত্রী রিলেশন প্রথমে বলি। স্বামী স্ত্রীর রিলেশন নিয়ে যারা সমস্যায় ভুগছ তাদের ক্ষেত্রে, স্ত্রী যদি মা কালীর খড়গ থেকে কোনো মানে সিঁদুর, মা কালীর খড়গের সিঁদুর, অনেক মন্দিরে খড়গতে সিঁদুর লাগানো হয়,
অনেক মন্দিরে লাগাতে দেখি না। তাহলে শুনে নাও, বিয়ে করেছো রিলেশন থেকে, তাহলে শুনে নাও, ভালো হবে এটা। তাহলে কি করতে হবে? মা কালীর খড়গ থেকে সিঁদুর নিতে হবে। খড়গ থেকে সিঁদুর নিয়ে শনিবার দিন যে কোনো দক্ষিণাকালীর মন্ত্র জপ করে পড়তে হবে। অনেকে দক্ষিণাকালীর গায়ত্রীও জপ করতে পারে। ওম কালিকায় ধীমহি শ্মশান বাসিন্যই কালিকায় বিদ্মহে শ্মশান বাসিন্যই ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ, এটাও করা যেতে পারে। ওম শ্রীমৎ দক্ষিণা কালিকায় নমঃ, এগুলো দীক্ষা হতে হবে। ওম উচ্চারণ করতে গেলে দীক্ষার প্রয়োজন। ইনিশিয়ালাইজেশন না হলে ওম উচ্চারণ করতে নম দিয়ে করবে। নম শ্রীমৎ দক্ষিণা কালিকায় নমঃ, এই মন্ত্র জপ করে 108 বার জপ করে ওই সিঁদুর কপালে পড়তে হবে, মানে তিলক করবে। তিলক করে স্বামীর সামনে যাবে। আরো ভালো হয় কথা বলতে বলতে ওই তিলক যদি তার কপালে লাগিয়ে দেওয়া যায়, মানে নিজের কপালের তিলক তার কপালে লাগিয়ে দিতে হবে। এটা যদি করতে পারো 8টা শনিবার, ছলে বলে কৌশলে যদি করতে পারো, স্বামী কিন্তু তোমার ছেড়ে সরবে না। স্বামীর অগাধ ভালোবাসা তৈরি হবে তোমার প্রতি। সুইটি বলছে আমি রিলেশনে থেকে তাকে বিয়ে করেছি, রিলেশনটা ঠিক হচ্ছে না, ঝামেলা হচ্ছে খুব। সুইটি একটা কথা বলি, সেগুলো প্রেগনেন্সি নিয়ে টোটকা আজকের দিনে এটা একটা বড় প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, এটা কারণ হয়েছে, কিছু মনে করো না, কথাটা বলছি। তুমি যখন প্রশ্নটা করলে, আমি সাধারণত এই ধরনের প্রশ্নের উত্তর দিই না। একটা কথা আছে, ধরো ভগবান তোমাকে, আমাদের যা কিছু দেয় না একটা মাপা থাকে, মেজারমেন্টের বাইরে দেয় না। অনেকে দেখবে জীবনের শুরু থেকে প্রচুর চর্বচস্য লেজ্জপিয়ে একদম গলা ডুবিয়ে খেয়েছে, পয়সাও ইনকাম করেছে, আর রোজ কচিমাটা খেয়েছে। এখন কি হচ্ছে, তাকে কি করতে হয়, সকালবেলা বাটি মেপে, সেই সেলুন দোকানে যে বাটিগুলো পাওয়া যায়, বিউটি পার্লার সেলুন দোকানে, সেই বাটি মেপে ভাত খেতে হয়। আর রাত্রিবেলা, এই দুপুরবেলা বাটি মেপে ভাত, বৈকালে হয়তো ওই বাটি মেপেই মুড়ি, রাত্রিবেলা সবাই খাবে, দেখে শুয়ে পড়তে হয়। জল বা দুধ, ডায়েট, স্ট্রং ডায়েটে থাকতে হবে। কেন? কারণ মেপে তুমি শেষ করে ফেলেছো, তোমার কোটা পুরো হয়ে গেছে, তুমি খেতে পারবে না। ঠিক একই রকমভাবে আমাদের সমস্ত ক্ষেত্রে কোটাটা আমরা হচ্ছে সময়ের আগে পূরণ করে নিচ্ছি। কোটা যদি পূরণ করে নিই তাহলে সময় পাবো না তো। ভারতবর্ষে এমন কিছু মেডিসিন বিক্রি হয় যে মেডিসিনগুলো বাংলাদেশের মতো দেশও ব্র্যান্ড করে দিয়েছে, সেই মেডিসিনগুলো ভারতবর্ষে বিক্রি হয়। এক সময় মেডিসিন নিয়ে একটু ঘাটাঘাটি করতাম কার্যসূত্রে, তো সেখান থেকে জানতে পারি যে ভারতবর্ষে এমন কিছু মেডিসিন এখনও মার্কেটে চলছে যেগুলো বাংলাদেশের মতো দেশ ব্র্যান্ড করেছে, আর ভারতবর্ষে পুরো দামে চালিয়ে যাচ্ছে। তাহলে এবার মানুষ নিজের স্বার্থের বশবর্তী হয়ে, লোভের বশবর্তী হয়ে আজকে সেইগুলো চোখ বন্ধ করে বহাল তবিয়তে ব্যবহার করে চলেছে। আর কি হচ্ছে, ইউট্রাসে সিস্ট। মৌসুমী কর্মকার, পড়াশোনা নিয়ে এতক্ষণ বলবো বলছিলাম, আপনি তো ছিলেন না, তাই না? জলে ভাষা, শিবলিঙ্গ জলে ভাষাতে নেই, অন্য কোথাও এ করে দাও। সুইটি বসাক বলছে খারাপ মানুষ কেন এত ভালো থাকে? এটা লজিক নয়, কোনো দিন নয়, হতে পারে না। খারাপ মানুষ কোনো দিন ভালো থাকে না, রাতের ঘুম চলে যাবে বাবা। পূজা দাস, অনেকদিন পর পূজা, ভালো আছে, এখন শরীর ঠিক আছে, ওয়েলকাম। অনেকদিন পর তোমার থেকে রিপ্লাই পেলাম। সুইটি বসাক, তোমার রিলেশনের যে সমস্যাটা, এটা পার্সোনাল প্রেডিকশন করাতে হবে, এটা দেখিয়ে নাও।
আমায় ডিপ্রেশনের ওষুধ না খেলে ঘুম হয় না। আমি বলছি যদি কাউন্সিলিং করাও, তোমার ওষুধ ছাড়া আমি ঘুমের রাস্তা বলে দেবো, করে দেব। অনেক বেশি খরচ না, চেম্বারে এসো, 8টা দিন আসতে হবে, 8টা দিন আসতে হবে। 8টা দিনের জন্য আলাদা আলাদা পারিশ্রমিক নয়, আমি একেবারে যেটা লাগবে সেটা বলে দেবো। বলছে ওর নাকি প্রতিদিন স্লিপিং পিলস নিতে হচ্ছে। এই বয়স থেকে যদি স্লিপিং পিলস নিতে হয় তাহলে আগামী দিনে কি হবে, বাঁচবে কি করে? সুইটি প্রেডিকশন করাও, নিজের প্রেডিকশন করাও, দেখে বলে দেব যে কোন জায়গা থেকে সমস্যাটা আসছে। রিলেশন নিয়ে টোটকা নেক্সট সামনে সোমবার দিন বলবো, টোটালি রিলেশন নিয়েই টোটকা বলবো। আজকে যেমন অর্থনৈতিক শ্রীবৃদ্ধি নিয়ে বললাম আর বাস্তু নিয়ে বললাম, সোমবার দিন পুরো রিলেশন নিয়েই বলবো, প্লাস বাস্তুরও কিছু জায়গা, যে জায়গাগুলো রিলেশনশিপ, বিবাহিত যাদের বিয়ে হতে সমস্যা হচ্ছে সেইগুলো নিয়ে বলবো। মানে আগামী সোমবার দিন থাকছে টপিকটা বিয়ে সম্পর্ক, রিলেশনশিপ নিয়েই বলবো। আর বাস্তুর কোন কোন জায়গাতে সমস্যা থাকলে, বিয়ের সমস্যা আছে, রিলেশনশিপের সমস্যা আছে, আমাকে হোয়াটসঅ্যাপ করে নেবে। আচ্ছা হ্যাঁ, হোয়াটসঅ্যাপ করে না, ওটা আমার কাছে নেই, ওটা অফিসে আছে, বুকিং ওখান থেকেই করতে হবে। 9674648391 এই নাম্বারে বুকিং করাও। তবে বলতে পারি সুইটি, যারা কনসালটেশন নিয়েছে প্রত্যেকে একটা কথা বলেছে, দাদা আপনি খুব ট্রান্সপারেন্ট এবং খুব ফ্রেন্ডলি। সেই জায়গা থেকে এটা বলতে পারি তোমাদের কিন্তু উপকারে লাগবে, বই কোনো অপকার হবে না। যারা যারা এই গ্রুপ থেকে অনেক কনসালটেশন পেয়েছি আমি, খুব অল্প সময় আমি তোমাদের মধ্যে প্রোগ্রাম করছি, খুব বেশি দিন হয়নি, কিন্তু এই গ্রুপ থেকে অনেকজনকে আমি পেয়েছি, মানে যারা কনসালটেশন নিয়ে আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক এখন তাদের। তো যাই হোক, একটা কথা বলবো, যারা কনসাল্ট করাতে চাইছো হেল্পলাইনে হোয়াটসঅ্যাপ করে কনসালটেশন বুকিং করে নাও। শান্তি আমি করে দেবো। কে বলছিল স্লিপিং পিল নিয়ে ঘুমাতে হয়, আমাকে জাস্ট 3টে মাস সময় দিও, তোমার এই ডিপ্রেশন থেকে যদি না বার করতে পারি আমাকে যা তা বলে যেও, আমি বলে গেলাম, লাইভেই বলছি, তোমার এই ডিপ্রেশন থেকে আমি বের করে দেবো। এখন থেকে এইভাবে অভ্যাস করো না, তাহলে কিন্তু জীবনটা শেষ হয়ে যাবে। আগামী দিনে খুব বাজে কন্ডিশন, অনেক কিছু ভুগতে হবে তোমার। যাদের রিলেশন নিয়ে সমস্যা হচ্ছে আমি তাদেরকে বলবো অবশ্যই অবশ্যই আগে থেকে সচেতন হও। একটা সম্পর্ক ভেঙে গেলে কিন্তু সেটা জোড়া লাগানো অনেক অনেক সমস্যা। সুইটি বলছে আমারও এক অবস্থা। তুমি যদি বুকিং করো চার্ট দেখে আমি বলে দেবো। ঘুম আসে না যে, ঘুমের জন্য যেটা দরকার হয় সেটা যদি না করো তাহলে ঘুম আসবে কি করে? প্রেগনেন্সি নিয়ে কোনো টোটকা বলবো না। এর আগে কেউ একজন বলছিল যে প্রেগনেন্সি নিয়ে টোটকা বলতে, প্রেগনেন্সি নিয়ে টোটকা বলার জন্য এটা উপযুক্ত জায়গা নয়, আমি মনে করি না উপযুক্ত জায়গা এটাকে। তো যদি মনে হয় প্রেগনেন্সি নিয়ে কারোর সমস্যা রয়েছে, ব্যক্তিগত কনসালটেশন করুন। আমি বেশ কয়েকটা বিষয়, মানে হরস্কোপ থেকেও যেমন দেখি, মেডিকেলিও দেখি, সেই জায়গাগুলো দেখার পরে যদি সম্ভব হয় আমি রেমেডি করার কথা বলবো। হাত কাঁপে, নার্ভ ডাক্তার দেখায়, হ্যাঁ সেটা অন্য জিনিস সম্পূর্ণ, বুধের প্রবলেম রয়েছে তার মানে। তো সেই জায়গা থেকে যারা মেন্টাল স্ট্রেস বা মানসিক ডিপ্রেশনে ভুগছো, আমি বলছি আমাকে 3টে মাস সময় দিও। যদি না এই জায়গা থেকে তোমরা অনেক ওষুধ খেয়েছো, অনেকেই করেছো, কোনো ইমপ্রুভমেন্ট হয়নি, আমি 3 মাস আমাকে সময় দাও, নিয়মিত মানে আমাকে সুযোগ দাও, আমি কিন্তু সেই জায়গা থেকে তোমাদের বের করে আনবো। যদি তোমরা নিজের লাইফ সম্পর্কে সিরিয়াস হও আর উপযুক্ত পারিশ্রমিক দিয়ে যদি
সার্ভিস নিতে চাও তাহলে আমি তোমাদের পাশে আছি এবং হাতাহাতি রেজাল্ট দেখিয়ে দেবো। একদম সিরিয়াস বলছি, হাতাহাতি রেজাল্ট দেখিয়ে দেবো। চঞ্চল বাচ্চা শান্ত করার জন্য আজকে বলবো না, আজকে সময় একদম শেষ হয়ে গেছে সময় ইভেন্ট, তাহলে আর তো এগিয়ে যাওয়া যাবে না। তবু যেতে যেতে আরেকটা টোটকা বলবো বলেছিলাম যে মা কমলা পুজোর সঙ্গে যুক্ত। মা কমলার পুজোর সময় পায়েস বা পরমান্ন রান্না করুন। মৌসুমীতে কোথায় বসেন? আপাতত গড়িয়া, বারুইপুর এগুলোতে পাওয়া যাবে। গড়িয়া, বারুইপুর এবং আমার বাড়িতে বুকিং হচ্ছে। অনলাইন কনসালটেশন করাও, তোমরা যারা দূরে থেকে এ করছো, সুইটি এবং মৌসুমীকে বলছি অনলাইন কনসালটেশন করো। 9674648391 বুকিং করাও। বুকিং করিয়ে বালিকা মণ্ডল, বলিকা মণ্ডল না বালিকা মণ্ডল বলছে আমার দাদা, আমারটা একটু দেখুন প্লিজ। দেখা দেখি বলতে ওটা বুধবার দিন রাত্রি 9:30 আসবো, হরস্কোপ দেখবো। বুধবার দিন রাত্রি 9:30 হরস্কোপ দেখবো, এসো আমি দেখে দেবো। আর আমার চেম্বার যেগুলো রয়েছে, দক্ষিণেশ্বর কথা চলছে, দক্ষিণেশ্বর খুব তাড়াতাড়ি স্টার্ট হয়ে যাবে। গড়িয়া আমার হেড অফিস, গড়িয়াতে নিয়মিত পাওয়া যাচ্ছে এখন। বারুইপুর পাওয়া যাচ্ছে সোমবার বিকেলে করে, বৃহস্পতিবার ধামুয়া বলে দক্ষিণ চব্বিশ পরগনার একটা জায়গা আছে, সেখানে পাওয়া যাচ্ছে। আর খুব তাড়াতাড়ি মেচেদা আর দক্ষিণেশ্বর স্টার্ট করতে চলেছি। একটু কিছু সমস্যা আছে যেগুলো তো হঠাৎ করে বললে তো চেম্বার স্টার্ট করা যায় না, এই সমস্যাগুলো মিটিয়ে নিয়ে মেবি অগাস্ট সেপ্টেম্বর থেকে আমি স্টার্ট করে দেব। তোমরা যারা এখন দেখাতে চাও অনলাইন বুকিং করো। অনলাইন বুকিং করিয়ে দেখো, অনেক সময় অনেক ক্লায়েন্টকে দেখেছি একদম 11th আওয়ারে এসছে। উত্তরপাড়া থাকো, উত্তরপাড়ার জন্য আমি বলে দিই তোমায় মৌসুমি, মেট্রোতে চলে আসতে পারবে। তোমার মনে হয় দমদম থেকে মেট্রো, উত্তরপাড়ার কাছাকাছি মেট্রো স্টেশন কি আছে? এখন তো দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন হয়ে গেছে। মেট্রো ধরে গড়িয়া কবি সুভাষ চলে এসো, কবি সুভাষ থেকে 5 মিনিটের ডিস্টেন্স আমার অফিস। যে কোনো রবিবার, বুধবার, শুক্রবার। দক্ষিণেশ্বর হলে অবশ্যই অ্যানাউন্সমেন্ট করবো, এই লাইভে অ্যানাউন্সমেন্ট করবো, আমার নিজের প্রোফাইল থেকে বিজ্ঞাপন যাবে, সেগুলো হবে। দক্ষিণেশ্বর হলে খুব তাড়াতাড়ি করো। তুমি অনলাইন কনসালটেশন করিয়ে নাও। অনেক সময় অনেককে দেখেছি কী হয় বলো তো, মানে দশা অন্তর্দশা এমনভাবে কানেক্টেড হয়ে থাকে যে এ করা যায় না, মানে জাস্ট কিছুদিন আগে যদি আসতো সেখানে তাকে সাপোর্ট দিয়ে ভালোভাবে বের করে আনা যেত। প্রবলেমটা বেড়ে গেলে তখন কিন্তু সমস্যা সমাধান করতে খরচ বেশি হবে, সমস্ত দিক থেকে কিন্তু প্রবলেমে পড়বে। ইমিডিয়েট বুকিং করাও, বুকিং করিয়ে অনলাইন কনসালটেশন করে নাও, তারপরে তো দক্ষিণেশ্বর আসছি, দেখা হবে। যাই হোক, আজকে এই পর্যন্ত। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। প্রোগ্রাম কেমন লাগলো অবশ্যই হোয়াটসঅ্যাপে জানাবেন। সবসময় যে বুকিং করার জন্য হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে এমন নয়। যদি আপনাদের কোনো রকম সাজেশনস থাকে যে প্রোগ্রামটা এইভাবে করলে সুবিধা হবে, এই জিনিসটা আমাদের দরকার, তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে জানান। হেল্পলাইন হোয়াটসঅ্যাপ ট্যাগ করে দেওয়া আছে। যা কিছু সাজেশান আপনাদের মনে হচ্ছে, যা কিছু সাজেশান নিজের দাদা ভাই যা কিছু আমাকে মনে করেন, সেই সম্পর্কটুকুর কথা মাথায় রেখে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে জানান যে কীভাবে আপনারা প্রোগ্রামটাকে দেখতে চাইছেন। টোটকা, চার্ট প্রেডিকশান, বাস্তু, তন্ত্র বা জ্যোতিষ, কোন ধরনের প্রোগ্রাম হলে, মৌসুমী দাস বলছে দারুণ, ধন্যবাদ। কোন ধরনের প্রোগ্রাম হলে সুবিধা হয় সেটা একটু আমাকে লিখে জানাও হোয়াটসঅ্যাপে। আজকে এই পর্যন্ত। মা তারার কাছে সবার মঙ্গল প্রার্থনা করে আজকের মতো বিদায় নিলাম। ভালো থেকো, দেখা হবে আগামী বুধবার রাত্রি 9:30টায়। শুভরাত্রি, জয় মা তারা।